বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা জেলা আয়োজিত আজকের এই জনসভার সংগ্রামী সভাপতি জনাব খন্দকার আশফাক, সংগ্রামী জননেতা, এখানে উপস্থিত আছেন ঢাকা জেলা ঢাকা বিভাগের সহকারী সাংগঠনিক সম্পাদক টিটো, আছেন সহকারী সাংগঠনিক সম্পাদক আজাদ, ঢাকা জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক নিপুণ রায়, আমাদের বিএনপি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ঢাকা জেলার নেতৃবৃন্দ এবং ধামরাইয়ের সাধারণ এবং ঢাকা জেলার বিভিন্ন থানা থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আমার কথা শুরুতেই স্মরণ করতে চাই আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তমকে। আমি আজকে এই দিনে স্মরণ করতে চাই বিশেষ করে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এই জন্যে যে আমি সর্বশেষ বোধহয় কত বছর আগে এসেছিলাম ম্যাডামের সঙ্গে, 12-13 বছর, তাই না? কবে আসলাম ভাই? 2000 সালে দেশনেত্রী, আরে ভাই থামেন না আপনারা প্লিজ। 2013 সালে 22শে নভেম্বর আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে এই আপনাদের হার্ডিঞ্জ হাই স্কুলে আমরা এসেছিলাম জনসভাতে। একটু বেশি বেলা হয়ে গিয়েছিল, সন্ধ্যার দিকেই জনসভা শেষ হয়েছিল, মনে আছে আপনাদের এই ধামরাই হচ্ছে বিএনপির ঘাঁটি, ঠিক না? এই সঙ্গে আজকে স্মরণ করতে চাই আমাদের আরেকজন নেতা, যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, ব্যারিস্টার জিয়াউর রহমান। স্মরণ করতে চাই তারও আগে জাতীয় নেতা ছিলেন, প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন আতাউর রহমান সাহেব। এবং আজকে সবচেয়ে বেশি করে শ্রদ্ধা জানাই, সম্মান জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, কারণ তিনি এই দীর্ঘ বছরগুলোতে আমাদের নেতৃত্ব দিয়ে আজকে এই জায়গায় আমরা এসে পৌঁছেছি যে ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়ে গেছে, তাই না? আমি রাস্তায় আস্তে আস্তে আপনাদেরকে ঢুকতে ঢুকতে যেটা লক্ষ্য করলাম, আপনারা সবাই অত্যন্ত আনন্দের সঙ্গে উচ্ছ্বাসের সঙ্গে এখানে উপস্থিত হয়েছে। আমি আমার ছোট ভাইদের অনুরোধ করব, যারা তরুণ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, যে অযথা শুধুমাত্র স্লোগান দিয়ে অথবা কিছু মনে করবেন না, শুধু ভাই ভাইয়ের স্লোগান দিলে কিন্তু হবে না। স্লোগান দিতে হবে জিয়াউর রহমানের নামে, স্লোগান দিতে হবে খালেদা জিয়ার নামে, স্লোগান দিতে হবে। একবারও শুনলাম না আপনাদের কাছে তারেক রহমান সাহেবের স্লোগান, আমি একবারও শুনিনি। খালেদা জিয়ার স্লোগান একবারও শুনিনি। আর এখন দিলে তো হবে না ভাই, এখন দিলে হবে না, এখন না, পরে পরে, এখন দিলে হবে না। প্লিজ থামেন, 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 প্লিজ থামেন। এই রাজনীতিগুলো আপনাদেরকে বুঝতে হবে। এখানে গোটা ঢাকা জেলার সমাবেশ হচ্ছে, তাই না? এখানে যদি আপনারা শুধু ভাই ভাইয়ের স্লোগান দেন, তাহলে রাজনীতিটা কোথায়? ঠিক না? আমাদের রাজনীতি আমরা একটা হচ্ছে যে আমরা তারেক রহমানের নেতৃত্বে অতি দ্রুত নির্বাচন চাই। সেই নির্বাচনের স্লোগান আপনাদের কাছে আমি শুনে আছি, এটা শোনা উচিত ছিল। বন্ধুগণ, ভাইয়েরা এবং আমার ছেলেরা, আমি অনেক বয়স্ক মানুষ,
আমি আপনাদের সামনে যে কথাগুলো আজকে বলতে চাই, এই কথাগুলো আপনি যদি একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আমি অত্যন্ত খুশি হব। আমরা একটা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে তাড়িয়েছি, তাই না? পালিয়ে গেছে। 15টা বছর আমাদের উপরে যে অত্যাচার নির্যাতন চালিয়েছে, আর কোনো এই ওকে নিয়ে আসো, এখানে বক্তৃতাও করবে। যে চিৎকার করছে তাকে এখানে নিয়ে আসেন, ও বক্তৃতা করবে। ফাজিল কোথাকার। বন্ধুগণ, এই 15 বছর আমাদের উপর দিয়ে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন গেছে তা পৃথিবীর ইতিহাসে কোন গণতান্ত্রিক দলের উপর এত অত্যাচার নির্যাতন চলেছে বলে আমার জানা নাই। আপনাদের এখানে খুঁজলে খুব কম মানুষ পাওয়া যাবে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নেই, তাই না? গায়েবী মামলা নেই, তাই না? জেলে যাননি এরকম লোক খুব কম খুঁজে পাবেন। এবং শহীদ হননি এরকম অনেকেই আছে আপনাদের এই জেলায়, আপনাদের সাভারে আছে, ধামরাই আছে, সব জায়গায় তুলে নিয়ে গেছে, গুম করে দিয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং অর্থাৎ বিনা বিচারে হত্যা করেছে, আপনার রাস্তার মধ্যে গুলি করে হত্যা করেছে। এমনকি এই বাবা প্লিজ চিৎকার করো না, এমনকি থানায় নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে, পঙ্গু করে দিয়েছে গুলি করে, ঠিক না? বাসায় কেউ থাকতে পারেনি। আমার এখনো মনে আছে, আমি জেলে গেলাম শেষবারের মতো, আমি অনেককে পেলাম আপনাদের এই অঞ্চলের, সাভারের, ধামরাইয়ের, কেরানীগঞ্জের, দোয়ার অঞ্চলের, এই সমস্ত যেগুলো আমাদের এই ঢাকা জেলার, তাদের অসংখ্য ছাত্র, ছেলে, যুবদল নেতা, বিএনপি নেতা তার জেলের মধ্যে। তাদেরকে জাস্ট রাস্তা থেকে তুলে নিয়ে গেছে, বাড়ি থেকে তুলে নিয়ে গেছে, গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে, কাজ করে, তাকে তুলে নিয়ে গেছে এবং কোন বিচারের ব্যবস্থা হয় নাই। বন্ধুরা, এই এটা থেকে আমাদের স্বয়ং আমাদের চেয়ারপারসন দেশের বেগম খালেদা জিয়াও কিন্তু রেহাই পান নাই। তাকে মিথ্যা সাজা দিয়ে, মিথ্যা মামলাতে সাজা দিয়ে তাকে 6 বছর বন্দী করে রেখেছে। 2 বছর ওই আপনার পুরনো ঢাকার সেই একেবারে ইঁদুর দৌড়ায় এরকম ঘরের মধ্যে বন্দী করে রেখেছিল। তারপরে 2 বছর হাসপাতালে রেখেছিলেন বন্দী করে, আর 2 বছর বাড়িতে গৃহবন্দী করে রেখেছিল। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে তিনি যখন মুক্ত হলেন, তার চিকিৎসার জন্য তাকে ফিরে আসবেন। বন্ধুগণ, আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা তারেক রহমান, বাবা এই বাবা প্লিজ অনুরোধ করছি একটু ভাই, তাকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছিল, তার উপর নির্যাতন করা হয়েছিল, তাকে কপি কলে ঝুলিয়ে উপর থেকে নিচে ফেলে দিয়ে তার কোমর ভেঙে দেওয়া হয়েছিল। আপনি জানেন কিনা আমি জানি, এই কথাগুলো আমি আপনাদেরকে জানাতে চাই। সেই তারেক রহমানকে নির্বাচিত করে তার বিরুদ্ধে 49টা 40টা মামলা, 83টা মামলা দিয়ে তাকে দেশে যেন না আসতে পারে তার ব্যবস্থা করে। বন্ধুগুলো, এখনো সেই মামলা শেষ হয় নাই, আমাদেরও সেই মামলাগুলো এখনো শেষ হয় নাই। আমরা এখনো কোর্টে যাই, আমাদেরকে হাজিরা দিতে হয়। বন্ধুগণ, প্লিজ প্লিজ একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আপনারা একটু অপেক্ষা করেন, আমি নিজে করছি, কোনো প্রবলেম নেই। ভাই বয়স হয়ে গেছে, তার আগের মতো পানি না। তো ভাই শোনেন, আমি এই কথাগুলো বলছি এই জন্য যে আপনাদের বুঝতে হবে যে আমরা কি ত্যাগ, কত যারা যন্ত্রণা, অত্যাচার, নির্যাতন সহ্য করে আজকে এই জায়গায় এসেছি। আমরাই, আমাদের নেতারা, আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়া, তাই না? গণতন্ত্রের জন্য যদি কোনো আপোষ করেন নাই, বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ভেঙে ফেলার, বিএনপির লোককে ভাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে না, বহু চেষ্টা হয়েছে। একমাত্র যে ওই ব্যারিস্টার শাহজাহান ওমর ছাড়া আর কাউকে নিতে পারে না। এবং আজকে অন্যান্য রাজনৈতিক দল যারা একই সঙ্গে আমাদের সঙ্গে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছেন,
তাদেরকেও রেহাই দেয় নাই, এমনকি আমাদের আলেম উলামাদেরকে পর্যন্ত রেহাই দেয় নাই। আমরা ভুলে যাই নাই সেই আমাদের মতিঝিলের সামনে শাপলা চত্বরে আমাদের আলেমদেরকে, এতিমদেরকে নির্বিচারে হত্যা করার কথা আমরা ভুলে যাই নাই। আমরা ভুলে যাই নাই জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়ার কথা। আমরা ভুলে যাই নাই আমাদের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে ফাঁসিতে ঝুলানোর কথা। কোন অপরাধ ছিল তাদের? তাদের একটাই অপরাধ ছিল যে তারা গণতন্ত্র চাইতো, অধিকার চাইতো। তার অধিকার, আমরা দেশের মানুষের অধিকারের জন্য আন্দোলন করতে। বন্ধুগণ, এই হাসিনার সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এই দেশ থেকে রাজনীতিকে চিরতর নির্বাচিত করবার জন্য ওই একটা মাত্র দল, তার দল থাকবে আর কোন দল থাকবে না, এইভাবে সে পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছিল। বন্ধুগণ, করতে গিয়ে কি করেছে? রাষ্ট্রের সমস্ত ব্যবস্থাটাকে ধ্বংস করেছে। সব যে সমস্ত ইনস্টিটিউশন, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো সবচেয়ে আগে ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থা। ভোট দিতে যেতে পারবেন না, ভোট যেতেই দিতে না, তাই না? যাও 14 সালে ভোট হয় নাই, কোনো ভোটই হয় নাই। 2014 সালে 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা দিয়ে সরকার গঠন করছে, আর ভোট কেন্দ্রগুলোতে কুত্তা ঘুরাঘুরি করছে, ঠিক না? শফির আলম প্রধান তখন বলছিলেন, ওটা নাম দিয়েছিলেন যে কুত্তা মার্কা নির্বাচন। মনে আছে আপনাদের? হ্যাঁ, ওইটাই কথাই বলেছিলেন। 18 সালে আমাদের সঙ্গে কথা বললেন ওই হাসিনা নিজে, ওয়াদা করলেন যে আমরা নির্বাচনে আসেন, আমি সব রকম সুযোগ সুবিধা দিব, আমি কোন নিরপেক্ষতা করতে দেব, পক্ষপাতিত্ব করতে দেব না, নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা গণতন্ত্রের স্বার্থেই সেই নির্বাচনে গিয়েছিলাম। কি দেখেছি নির্বাচনে? অনেক আগে থেকে আমাদের প্রার্থীদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেল, কাউকে ক্যাম্পেইন করতে দিত না, প্রচার করতে দিত না, আর আগে রাত্রে সব ভোট সিল মারে নিয়ে গেল। মনে আছে আপনাদের? রাতের নিশি রাতের ভোট। তারপরে আরেকটা নির্বাচন করলো 5 তারিখে 24 সালে, 24-এ, তাই না? সেটা হচ্ছে কি দামি নির্বাচন। আওয়ামী লীগ প্রার্থী হবে, আবার আওয়ামী লীগের নেতারাই তারা আবার প্রতিপক্ষ বা বিরোধী পক্ষ হবে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হবে, তাই না? তামাশা আর কি, তামাশা, ভোটের তামাশা, গণতন্ত্রের তামাশা। এই তামাশা আমাদেরকে দেখিয়েছে এই শেখ হাসিনা। বন্ধুগণ, কয়েকদিন আগে আপনারা দেখেন নাকি ইউটিউব দেখেন না? আপনারা ইউটিউব দেখেন তো না? ফেসবুক দেখেন? আমি কিন্তু দেখি না, ওইটার মধ্যে অজস্র মিথ্যা থাকে। তারপর আমার একটা চোখে পড়ে গেল, কি ফ্যাসিস্ট হাসিনা কান্না করতে করতে বলতেছে যে আমার বাবার বাড়িটা, যেটা আমরা 32 নম্বরে আমরা দিয়ে দিয়েছিলাম, সেটাকে জাদুঘর করেছিলাম, সেটাকে পর্যন্ত ধুলায় মিশিয়ে দেওয়া হলো। কেন? কি আমার অপরাধ? অপরাধ আপনি এটাই তো এখনো বুঝতে পারছেন না। আপনার কি অপরাধ? আপনি একটা জাতিকে ধ্বংস করবার চক্রান্ত করেছেন, আপনি একটা জাতির অধিকারকে ধ্বংস করেছেন, স্বাধীনতা ধ্বংস করবার চেষ্টা করেছেন, আপনি দেশকে বিক্রি করে দিয়েছেন অন্যদের কাছে, আমার ধর্মকে ধ্বংস করার চেষ্টা করেছেন, আমার কৃষ্টিকে ধ্বংস করবার চেষ্টা করেছেন, আমার ইতিহাসকে বিকৃত করেছেন, সবকিছু ধ্বংস করে দিয়েছেন আপনি এখনো বুঝতে পারেন না যে আপনার কি অপরাধ। আপনার কপাল ভালো, ভাগ্য ভালো যে আপনাকে যারাই হোক সেই হেলিকপ্টারে করে পাচার করে দিয়েছে, তা না হলে আপনাকে খুঁজে পাওয়া যেত না। বন্ধুগণ, সেদিন সামরিক বাহিনী একটা খুব ভালো ভূমিকা পালন করেছে, আমরা সেই জন্য তাদেরকে ধরে রাখা। তারা পরিষ্কার করে হাসিনাকে বলে দিয়েছিল যে আপনার সামনে 2টা অপশন আছে, 2টা বিকল্প আছে। একটা হচ্ছে যে যান নিয়ে কেটে পারেন, তাহলে এই গণভবনের মধ্যে আপনাকে পাবলিক কি করবে আমরা বলতে পারবো না। সেদিন লাখো লাখো মানুষ যখন চতুর্দিক থেকে আপনার সেই গণতন্ত্রের ছুটে গিয়েছিল, তখন কিন্তু হাসিনা পালিয়ে তার জীবন রক্ষা করেছে। তার দলের দিকেও তাকায় নাই, দেশের দিকেও তাকায় নাই, মানুষের দিকেও তাকায় নাই। এই নেত্রীর উপরে কি মানুষের আস্থা থাকতে পারে?
আস্থা থাকতে পারে? আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বারবার বলেছেন এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না, এবং যাবেন না বলেই তিনি 6 বছর কারাগারে কাটিয়েছেন। আমাদের প্রতিষ্ঠাতা এই দেশের স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ঠিক একইভাবে 1971 সালে যখন আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল পাক হানাদার বাহিনীর আক্রমণে, তখন তিনিও পাকিস্তান হানাদার বাহিনীকে আত্মসমর্পণ করে জীবন বাঁচিয়েছিলেন। এই হচ্ছে ইতিহাস বন্ধুগণ, এটা বাস্তব, কেউ অস্বীকার করতে পারবে না। আজকে সেই আওয়ামী লীগ এবং তারই উত্তরসূরি শেখ হাসিনা আবার ভারতবর্ষ আমাদের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। প্রতিদিন আওয়ামী লীগের বলে তোমরা এখনো পারো না, তোমরা মারো, কাটো, জ্বালায় দাও, এই সমস্ত কথাবার্তা বলতে থাকে, তাই না? আওয়ামী লীগের কেউ আসে? কোথায় গেল সব? কোথায় পলাইল সব? কোথায়? বন্ধুগণ, এইভাবেই পালাতে হয়। সমস্ত স্বৈরাচারী সরকার, ফ্যাসিবাদী সরকার ওই নমরুদ কুরাইনের মতো হয়, মৃত্যুবরণ করে অথবা পালিয়ে যায়, তাই না? এটাই হচ্ছে পরিণতি। তাই আজকে বলতে চাই কেউ পরিষ্কার করে যে আজকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে গণবিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণের মধ্য দিয়ে যে সরকার আজকে এসে বসেছে, আমরা এই দেশের জনগণই তাকে আমরা ক্ষমতায় বসিয়েছি। ছাত্ররা, জনগণ, রাজনৈতিক দলগুলো সবাই মিলে তাদেরকে, ডক্টর ইউনূসের মতো একজন সকলের কাছে গ্রহণযোগ্য মানুষ, নোবেল পুরস্কার পাওয়া মানুষ, সবাই তাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। তার নেতৃত্বে একটা সরকার গঠন করা হয়েছে। আমাদের প্রত্যাশা, আমাদের অনেক প্রত্যাশা ছিল যে সরকার খুব দ্রুত যে সংস্কারগুলো করা প্রয়োজন সেই সংস্কারগুলো করে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবে, তাই না? অর্থাৎ মানুষের হাতে যে ওই একটা ক্ষমতা আছে, ভোট দেওয়ার ক্ষমতা। এই 15 বছর তারা ভোট দিতে পারে নাই। এই যে তরুণ ছেলেরা এসে এখানে দাঁড়িয়েছে, স্লোগান দিচ্ছে, কাজ করেছে, এই সেই 24 এসে আন্দোলন করেছে, 15 বছর পর্যন্ত যুদ্ধ করেছে, সেই ছেলেরা কিন্তু একবারও ভোট দিতে পারে নাই। তোমরা ভোট দিতে চাও না? ভোট দিতে চাও? বলো না তো ভাই, কি ব্যাপার ঘুরে ছেড়ে বলবো তো নাকি? ভোট দিতে চাও? আমরা দেশের মানুষ ভোট দিতে চাই, নির্বাচনের মাধ্যমে আমাদের সরকার আমরা নির্বাচন করতে চাই। বন্ধুগণ, নতুন খেলা শুরু হয়েছে। খেলা, সেই খেলা কি? কিছু কিছু দল বলছে, কিছু কিছু মানুষ বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হতে হবে। অর্থাৎ ইউপি নির্বাচন, পৌরসভা নির্বাচন আর ওই উপজেলা নির্বাচনটা আগে হতে হবে। বন্ধুগণ, আমাদের অভিজ্ঞতা আছে, সরকার যদি জনগণের প্রতিষ্ঠিত না হয় এবং সেই দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরে না আসে, তাহলে এমনিতেই এই স্থানীয় সরকার নির্বাচনে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরকে খুন করে, মানুষকে মারে, আগুন জ্বালিয়ে দেয়, একটা নৈরাজ্য সৃষ্টি করে। আজকে আমি জানি না এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান, আমি জানি না। আমি আশা করবো যে তারা সেটা করতে দেবেন না। তো আমি রাজনৈতিক দলগুলোকে যারা বলছেন, দু একটা দল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে, তাদেরকে অনুরোধ করে বলতে চাই, দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না, দেশকে এনার্কির দিকে ঠেলে দেবেন না। আজকে কিছু কিছু মানুষ তারা আপনার ওই ইউটিউবে এবং বিভিন্ন ফেসবুক, বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে, সামাজিক গণমাধ্যমে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছে। আরে 15 বছর আমরা লড়াই করলাম, আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হলো, আমাদের 20,000 মানুষকে হত্যা করা হলো, 700 মানুষকে গুম করে দেওয়া হলো, সেটার দিকে কারো কোনো খেয়াল নেই। বিএনপি যেন কিছুই করে না। এই উৎখাত, ফ্যাসিস্ট উৎখাত, তার ভিত্তি স্থাপন করেছে বিএনপি।
তার ভিত্তি স্থাপন করছে রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বন্ধুগণ, আজকে সেই জন্য ভিন্ন কথা বলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে কোনো লাভ হবে না। অনেকেই এখন বিএনপি সম্পর্কে বিভিন্ন রকম কথা বলতে চায়, বলে বিএনপি সংস্কার চায় না। তাহলে সংস্কার কি ওটা আমরাই দেখিয়েছি। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম সংস্কার করেন 1975 সালে, যখন আওয়ামী লীগ চলে গেল, শেখ মুজিবের পতন হলো। সেই সময় একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল ছিল, তাই না? কোন রাজনৈতিক দল ছিল না, সংবাদ মাধ্যমগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা বেরিয়ে এসেছিলেন। তিনি সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে দিয়েছিলেন, জনগণের গণতান্ত্রিক মৌলিক অধিকারগুলোকে ফিরিয়ে দিয়েছিলেন, তাই না? আর তারপরে তিনি যে অর্থনীতি, যেটা বদ্ধ অর্থনীতি ছিল, সেটাকে খুলে দিয়ে তিনি একটা উন্মুক্ত অর্থনীতি ব্যবস্থা করেছিলেন, ফ্রি মার্কেট ইকোনমির ব্যবস্থা করেছিলেন। আর তারই উত্তরসূরি বেগম খালেদা জিয়া, তিনি সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন, পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট চালু করেছিলেন। এবং এই তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান, সেটাও বিএনপি নেত্রী দেশের বেগম খালেদা জিয়াই করেছিলেন। এর চেয়ে বড় সংস্কার আর কি হতে পারে? এগুলো মৌলিক সংস্কার ছিল। আর দেশের বেগম খালেদা জিয়া 16 সালে তিনি ভিশন 2030 একটা দিয়েছিলেন, অর্থাৎ 2030 সালে বিএনপি কি করবে সেই হিসাবটা তিনি দিয়েছিলেন। সেখানেও পরিষ্কার করে বলেছিলেন যে আমরা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে চাই। আর এইবার 2022 সালে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি 31 দফা দিয়েছেন। সংস্কার করতে হবে, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে, রূপকাঠামো করতে হবে। কোনটা বলি নাই আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য আনতে হবে। আমরা বলেছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে হবে, যাতে সেখানে সকলের প্রতিনিধিত্ব আছে। আমরা বলেছি জুডিশিয়াল কমিশন করতে হবে, অর্থাৎ বিচার বিভাগে একটা কমিশন তৈরি করতে হবে, প্রশাসনিক কমিশন করতে হবে, এবং নির্বাচনী ব্যবস্থার আমূল পরিবর্তন করে সেখানে অবশ্যই জনগণের জন্য উপযুক্ত একটা নির্বাচন ব্যবস্থা করতে হবে। এগুলো আপনারা দেখেন না, চোখে দেখবেন কেন? ওই যে আপনাদের মাথার মধ্যে ঢুকে গেছে যেখানে যে করেই হোক বিএনপিকে ঠেকাতে হবে। আরে বিএনপিকে ইচ্ছা করলেই ঠেকানো যায়? বহু চেষ্টা হয়েছে। বিএনপির জন্মের পর থেকে বিএনপিকে ভেঙে ফেলার জন্য, বিএনপিকে ধ্বংস করার জন্য বারবার এরশাদ চেষ্টা করেছে, হাসিনা চেষ্টা করেছে, সেই মজিদুর ফখরুদ্দিন সরকার চেষ্টা করেছে, কেউ সরাতে পারে না। 15 বছর ধরে এত নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, হত্যা, মামলা, মোকদ্দমা সব করেছেন, একটা মানুষকে কেউ সরাতে পেরেছে? বন্ধু সরাতে পেরেছে নাকি? সবাই আছে না বিএনপির সঙ্গে? জোরে জানান দেন, জোরে জানান দেন। এটা মনে করেন না যে হাসিনা পালাই গেছে বলে আমরা আপনার ক্ষমতা পেয়ে গেছি, এটা মনে করেন না। জনগণের ক্ষমতা সেই দিনই হবে যদি জনগণের হাতে ক্ষমতা ফেরত আসবে, জনগণ ভোট দিতে পারবে, সেই দিনই বিএনপি আপনার শক্তিশালী হবে। বন্ধুগণ, আজকে আমাদের এখানকার বক্তারা বলেছেন, আমার আগের বক্তারা, যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি। চালের দাম কত হয়েছে ভাই এখন? কত? জোরে বলেন। 80 টাকা। সাধারণ মানুষ কি এটা কেনা সম্ভব? ডালের দাম বেড়ে গেছে, প্রত্যেকটা জিনিসের দাম, ডিম, মুরগি, মাছ, মাংস, সবকিছুর দাম বেড়ে গেছে, তাই না? আমার যে মা ওই গার্মেন্টসে চাকরি করে, সে একটা ডিম খাওয়াতে চায় তার বাচ্চাটাকে, তাই না? সেই ডিমটুকু সে খাওয়াতে পারে না। বন্ধুগণ, আজকে এই অবস্থা দুর্ভাগ্যজনকভাবে, দুঃখজনকভাবে এই সরকারের সেই দিকে কোনো লক্ষণ নেই। এই এখানে কি হয়েছে? আপনার দয়া করে ভাই থামেন, দয়া করে থামেন। এই এদিকে একটু সরেন তো, আপনারা একটু সরেন, একটু সরেন, আপনি সরেন, দেখে আপনি সরেন, এইদিকে সরেন, পেছনে যান, নাহলে বসে পড়েন প্লিজ, বসেন। ভাই, বিএনপিকে ক্ষমতায় আনতে চান?
চান নাকি? তাহলে একটু ধৈর্য ধরতে হবে, কথা শুনতে হবে, কথা মতো কাজ করতে হবে, তাই না? তা নাহলে পারবেন? বিশৃঙ্খল হয়ে কোনো কিছু করা যায় না বলতে পারে। এটাই হচ্ছে আমাদের ভুল কথা। সংগঠনকে শক্তিশালী করেন। সংগঠন শক্তিশালী থাকলে সবাই আপনার কাছে আসবে। মানুষকে আপনার কাছে আনার চেষ্টা করেন ভালোবাসা দিয়ে, ভয় দেখি নয়, ঘৃণা দিয়ে নয়, তাকে ভালোবাসা দিয়ে তাকে বুকে আর কাছের কাছে টেনে নেওয়ার চেষ্টা করেন। আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অপপ্রচার চলে। আমাদের অনেক ছেলেপেলেরাকে অনেকে চাঁদাবাজি করে, দখলদারি করে, বলে না? এই অপপ্রচারগুলো কারা করছে? যারা বিএনপিকে ভয় পায়। আমাদের নেতা তিনি এগুলো একটা মাত্র অভিযোগ পান, সাথে সাথে তিনি দল থেকে বহিষ্কার করলেন, সবাইকে দল থেকে বহিষ্কার করে। আমাদের দলের মধ্যে চাঁদাবাজ দখলদারদের কোন জায়গা আর আওয়ামী লীগের তো নাই। আমরা কাউকে দলে ফেরানোর জন্য দল করি না, বরঞ্চ বলা হয়েছে আমাদেরকে যে কাউকে দলে নেওয়া যাবে না এখন। এটা আমাদের নির্দেশ হয়েছে বন্ধুরা চেয়ারম্যানের কাছ থেকে। কারণ আমরা জানি অনেকেই সুযোগ সন্ধানীরা যারা এতদিন আমাদের সাথে দেখা পর্যন্ত করে না, এই 15 বছরে দূরে দূরে থাকছে, এখন তারা আবার আসতেছে বিভিন্ন সুযোগ সুবিধার জন্য। আমরা তাদের কাছ থেকে দূরে থাকবো। আমরা আমাদের লক্ষ্য একটা এখন জনগণের ক্ষমতা জনগণকে ফিরায় নেওয়া, তাদের ভোটের অধিকার তাদেরকে ফিরে দেওয়া। এবং সেই কথাই আমরা বলতে চাই যে ভোটের দিন জনগণ যেন বলতে পারে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তাই না? এই কথা বলতে। কিন্তু এরা দুধারে নির্বাচন পিছাতে চায়। কিছু লোক আছে লোক সদস্য নির্বাচনকে পিছাই দিতে চায়, খালি পিছাতে চায়। কেন? যে নির্বাচন পিছাই দিবে তাদের লাভ, তারা আরো বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে আর দল ভারী করার চেষ্টা করতে পারবে। ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, আমি শুনলাম আশফাক যেটা বললো, যে তারা বলেছে যে আওয়ামী লীগের লোক, জাতীয় পার্টির লোক, তারাও তাদের দলে আসতে পারবে। এটা করলে এটা প্রমাণিত হয়ে যাবে। আমরা যে কথাগুলো বারবার বলছি, অবশ্যই নতুন রাজনৈতিক দল করতে পারবেন, আমরা স্বাগত জানাবো। কিন্তু ক্ষমতায় থেকে নতুন দল করলে লোকে আপনাদেরকে কিংস পার্টি বলে চিহ্নিত করবেন, জনগণ সেই ব্যবস্থা জনগণ মেনে নেবে না। আরেকটা কথা বলি ভাই, বক্তব্য শেষ করবো, বেশ করে রাখবো না। আমাদেরকে কিন্তু অনেক পথ পাড়ি দিয়ে জায়গায় আসতে হয়েছে, তাই না? আমরা কারোর সঙ্গে ঝগড়া বিবাদ দূরের কথা, আমরা ভালোবাসা করতে চাই। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা একসাথে কাজ করতে চাই এবং লক্ষ্য আমাদের একটাই, যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা, তাই না? এই গণতান্ত্রিক আমার অধিকার থেকে রক্ষা করার জন্য। আজকে দুঃখ হয় যখন দেখি যে কোনো বিষয় মানুষ রাস্তায় নামে পরে রাস্তাঘাট বন্ধ করে দেয়, এই যে কোনো একটা ঘটনাতে। এটা কিন্তু আপনার দায়িত্বশীলতার কাজ নয়। ধৈর্য ধরেন। একটা ফ্যাসিস্টকে সরানো হয়েছে, সরকার আসছে, আমরা এই সরকারের সব বিষয়ে সমর্থন করি না, তাকে আমরা কিন্তু ব্যর্থ হতে দিতে চাই না। আমরা চাই যে এই সরকারই যেন অবশ্যই এই নির্বাচনটাকে সম্পূর্ণ করতে পারে, তাকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না, সহযোগিতা করতে চাই। প্রথম থেকে সেটা বলেছি, সহযোগিতা করেছি। আজকে সংস্কারের জন্য প্রস্তাব এসেছে, সব প্রস্তাবগুলো আমরা দেখছি, আমরা তাদের সঙ্গে শুনে নিয়ে আলোচনা করছি। একই সঙ্গে সবাইকে মনে রাখতে হবে যে আমাদের এই সুযোগ যা আমরা পেয়েছি, এটাকে যেন আমরা হেরাই না হারাই। আমাদের শত্রুরা বিভিন্ন রকম টোপ ফেলছে, ট্র্যাপ করছে, যেন আমরা উত্তেজিত হয়ে যাই, প্রবোধ হয়ে যাই, ওই যে আইন শৃঙ্খলা আমরা নষ্ট করি, নিজের হাতে সব তুলে নেই। আমরা যেন নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে না নেই, আমরা যেন সহযোগিতা করে দেশকে যেন আমরা একটা নির্বাচনের দিকে নিয়ে যেতে পারি, নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি যেন নির্বাচন করতে পারি, সেই দিকে সবাই এগিয়ে যেতে পারি। বন্ধুগণ, আমার বক্তব্য আমি শেষ করে ফেলব। আপনাদের কাছে আমার আবেদন, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক যারা আছেন, কর্মী ভাই যারা আছেন, নেতা যারা আছেন, তারা সবাই অত্যন্ত সজাগ থেকে আজকে যে মিথ্যা প্রচারণা, মিথ্যা আপনার বয়ান দেওয়া শুরু হয়েছে, বক্তব্য দেওয়া শুরু হয়েছে বিদ্যুতে, তাকে আপনারা প্রতিবাদ জানান। প্রতিবাদ জানাবেন কিভাবে?
আপনাদের সোশ্যাল মিডিয়া আপনারা সবাই দেখেন, আমি জানি সবার হাতে একটা করে টেলিফোন আছে, তাই না? এই টেলিফোনে আপনারা জবাব দেবেন। জবাব না দিলে ওরা আস্তে আস্তে অনেক বেশি মানুষকে মানুষ মনে করবে ওইটাই বোঝা গেছে, তো ওইখানে আপনারা জবাব দেন। আর জনগণকে সংগঠিত করেন, জনগণকে ভালোবাসা দিয়ে জনগণের কাছে চলে যান। আমি আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আজকে ঢাকা বিভাগ, ঢাকা জেলার অবস্থানটা একটু অন্যরকম। ওই একদিকে আপনার ঢাকা মহানগর, তারপরে গিয়ে হচ্ছে গোহার, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, তাই না? আর এইদিকে হচ্ছে সাভার, ধামরাই, আশুলিয়া, তাই না? ফলে কি হয়, একসাথে হতে খুব কষ্ট হয়। তারপরে আপনারা কষ্ট করে এসেছেন অনেক। আমি রাস্তা দেখেছি অনেক বাস আছে, অনেকে আসতে পারেননি, অনেকে আবার দূর থেকে এসে চলেও যাচ্ছে। তো আজকে আসুন আমরা এই শপথ গ্রহণ করি যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, আমরা এই সরকারের সঙ্গে সহযোগিতা করব। যতদিন তারা গণতন্ত্রের পক্ষে থাকবে, নির্বাচন দেওয়ার পক্ষে থাকবে, ততদিন তারা আমরা অবশ্যই তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করব। সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই যে আসুন আজকে পারস্পরিক কালাচুরি না করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে, জাতিকে যে সুযোগ আমরা পেয়েছি সেটাকে কাজে লাগাই এবং একটা সত্যিকার অর্থে সব শেষে এই দাবি জানাচ্ছি সরকারের কাছে, এখনো আমাদের মামলাগুলো প্রত্যাহার করা হয় নাই, আমাদের এই মানুষের মামলা প্রত্যাহার করা হয় নাই। অবিলম্বে সকল মামলাগুলো প্রত্যাহার করুন। আপনারা জানেন সেগুলো মিথ্যা মামলা, সেগুলো গায়েবী মামলা। আমি আপনাদের সকলের কাছে আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে পরম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা জেলা জিন্দাবাদ।